টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে হচ্ছে নানান আলোচনা, সমালোচনা এবং বিশ্লেষণ। বিশেষ করে ভারতের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচটা খেললো, সেখানে বাংলাদেশ দলের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে নানান ধরনের সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র। এমনকি টিম ম্যানেজমেন্টের নানান বক্তব্য দলে প্রভাব পড়েছে কিনা সেসব নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে নানান ধরনের আলোচনা রয়েছে। আর সাংগঠনিক নানান ধরনের বিষয় তো থাকেই, সেসব নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন খন্দকার জামিল উদ্দিন, ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক। জামিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জামিল ভাই, প্রথমে বিষয়টা হচ্ছে আপনি নিশ্চয়ই ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা দেখেছেন। আপনার কাছে কি কোনোভাবে মনে হয়েছে বাংলাদেশ দল জেতার জন্য, আসলে জেতার মোটিভ নিয়ে, অ্যাপ্রোচ নিয়ে বাংলাদেশ দল নেমেছে? জেতার মোটিভ তো পরের প্রশ্ন। আগে তো হচ্ছে আপনার টিম সিলেকশন, আপনার গেম প্ল্যান, আপনি মাঠে টস জিতলে কী করবেন, এই জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। যেখানে আপনি এরকম একটা চমৎকার ব্যাটিং উইকেট পেলেন, সেখানে আপনি টস জিতে আপনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। যেখানে তাসকিন আমাদের সহ অধিনায়ক, আমাদের গত কয়েক বছরে অন্যতম সেরা বোলার, স্ট্রাইক বোলার। আমি যতদূর জানি তাসকিনের কোনো ইনজুরি নাই। সে তাসকিনকে আপনি ড্রপ করে কাকে নিলেন? আপনি শেখ মেহেদি বা জাকির আলী অনেককে রাখলেন। শেখ মেহেদি একটা অর্ডিনারি স্পিনার, হ্যাঁ রান কম দেয়, টাইট বল করে, বাট হি ইজ নট এ স্ট্রাইক বোলার। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে আপনি স্পিনার, একজন তাসকিনের মতন একজন স্ট্রাইক বোলারকে বাদ দিয়ে আপনি স্পিনারকে দলে নিলেন, তাও আবার ইন্ডিয়ার মতো ব্যাটিংয়ের এগেনস্টে। তাদের কাছে স্পিন কোনো ব্যাপারই না আসলে। তাদেরকে যদি কাবু করতে হয়, পেস বোলিং দিয়ে কাবু করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, এই তিনটা পেসটাই নিয়ে আপনি শুরু থেকে খেলে আসলেন, আপনি তিনটা ম্যাচ জিতলেন, এই বোলাররাই আপনাকে ম্যাচ জিতালো, সুপার এইটে নিয়ে গেল। সেই সুপার এইটে গিয়ে আপনি তাসকিনের মতন একজন ম্যাচ উইনারকে আপনি দল থেকে বিনা কারণে ছাঁটাই করে দিলেন, কোনো ব্যাখ্যা নাই। সুতরাং আপনি টোটাল জিনিসটাই তো ওলট পালট, একটা লেজে গোবরের অবস্থার মধ্য দিয়ে আপনি টিমটাকে নিয়ে মাঠে নেমেছেন। এই টিমের কাছ থেকে এই ধরনের গেম প্ল্যান থেকে, এই ধরনের প্লেয়ার সিলেকশন থেকে, এই ধরনের টস জিতে, এই ধরনের ডিসিশন থেকে আপনি এর চেয়ে বেশি কী এক্সপেক্ট করতে পারেন? এই বাংলাদেশের লক্ষ্যটা হচ্ছে কি, একটা ইনিশিয়াল লক্ষ্য ছিল সুপার এইট, এবং সে জায়গায় বাংলাদেশ দল গিয়েছে। এবং সেখানে আমরা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিংবা স্পেশালি কোচের কাছ থেকে অনেক ধরনের কথা গণমাধ্যমে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যে প্রাথমিক লক্ষ্য অর্জন হয়ে গেছে। তো প্রাথমিক লক্ষ্য অর্জন হয়ে যাওয়ার পরে প্লেয়াররাকে একটুখানি এটা কি রিল্যাক্স মুডে চলে আসার একটা ব্যাপার কি চলে আসে কিনা, এবং সেটাই কি প্রতিফলন হয়েছে কিনা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে? সবচেয়ে বড় কথা, এটা ওয়ার্ল্ড কাপ, এটা সাধারণ কোনো সিরিজ নয়। ওয়ার্ল্ড কাপে আপনি কোনো অবস্থাতেই, কোনো ম্যাচেই হোক, আপনি রেসে নাই, তারপরেও প্রত্যেকটা ম্যাচ আপনাকে গুরুত্বের সঙ্গে খেলতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ক্রিকেটে আমরা বলি ফেজ বাই ফেজ যাওয়ার কথাটা আমরা সবসময় বলি। তো সেই প্রথম ফেজ ছিল আমাদের সুপার এইট পর্বটা নিশ্চিত করা, এটা ছিল প্রাইমারি ফেজ। এখন এটাকেই যদি মনে করেন আপনি আলটিমেট, এটাই আমার টার্গেট, তাহলে কিন্তু আপনি মূল জায়গা থেকে কিন্তু সরে গেলেন। প্রাইমারি লক্ষ্য অর্জিত হয়েছে, এখন আমার সেকেন্ড লক্ষ্যটা কি? সেকেন্ড লক্ষ্য আমার সেমিফাইনালে যেতে হবে। এই যে সুপার এইটে আমরা উঠলাম, ভালো তিনটা ম্যাচ ভালো খেলে বোলাররা আমাদেরকে ম্যাচ জিতালো, প্রতিপক্ষে কম রানে আটকে রাখলো, সেইটাকে পুঁজি করে সুপার লিগের তো আমি আরও বেশি অ্যাগ্রেসিভ থাকবো যে আমরা ভালো ক্রিকেট খেলেছি, ইয়েস আমাদের পক্ষে আমরা প্রাইমারি লক্ষ্য আমাদের অর্জিত হয়েছে, এখন আমাদের লক্ষ্য হচ্ছে সুপার সেমিফাইনালে নিজেদের অবস্থানটা নিশ্চিত করা। সেই বার্তাটা আপনি না দিয়ে আপনি কোচ, ক্যাপ্টেন কী বার্তা দিলেন? যে আমাদের লক্ষ্য ছিল সুপার এইটে ওঠা, আমরা সুপার এইটে উঠে গেছি, সো আমাদের মিশন সাকসেসফুল। আপনি যখন একটা বৈশ্বিক টুর্নামেন্টের মাঝখানে, যেখানে সেমিফাইনাল খেলার আপনার ভালো সুযোগ রয়েছে, সেখানে আপনি যদি এরকম একটা বক্তব্য প্লেয়ারদের মাঝে ছড়িয়ে দেন, তাহলে স্বাভাবিকভাবেই প্লেয়ারদের মধ্যে একটা রিল্যাক্স মুড চলে আসাটা খুব অস্বাভাবিক না। আরও একটা কারণ আছে, এইখানে যতগুলো প্লেয়ার আছে, এক সাকিব মাহমুদুল্লাহকে বাদ দিলে বেশিরভাগই কিন্তু মোটামুটি এই সার্কিটে নিউ। তাদের কাছে মনে হবে হ্যাঁ আমরা উই ডিড আওয়ার জব, সো এখন খেলো, নিজের ইচ্ছা মতো খেলো। সুতরাং এইটারই প্রতিফলন, এই যে নিজের ইচ্ছা মতো খেলো, এইটারই প্রতিফলন কিন্তু আমরা
ইন্ডিয়ার সাথে ম্যাচের এগেনস্টে দেখেছি। ছন্ন ছাড়া ব্যাটিং, ছন্ন ছাড়া আমাদের সিদ্ধান্ত, ছন্ন ছাড়া টিম সিলেকশন, সব কিছুর প্রতিফলন কিন্তু প্রথম ম্যাচেই আমরা দেখেছি। এবং এইটাই আমাদেরকে কোচ ক্যাপ্টেনের কথা মনে করিয়ে দিচ্ছে যে হ্যাঁ, আমাদের লক্ষ্য অর্জিত হয়ে গেছে, এখন ফলাফল যা খুশি তা হোক, আমাদের কিছু যায় আসে না। একটা বিষয় দুঃখিত, আমরা 24 বছর ধরে ক্রিকেট খেলছি, টেস্ট স্ট্যাটাস অলমোস্ট 24 বছর হলো, 2007 থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছি। আসলে আমাদের লক্ষ্য কখনোই হচ্ছে গিয়ে বড় হয় না। এই যে এক জায়গায় থেমে থাকা ক্রিকেট, এটা আসলে কেন? মানে এটা কি আসলে ন্যাশনাল টিমের এই যে ওয়ার্ল্ড কাপের সাকসেস কিংবা বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্ট, আইসিসির কোনো এখন পর্যন্ত আমাদের অ্যাচিভমেন্ট নেই, আইসিসির কোনো ট্রফির অ্যাচিভমেন্ট নেই, সেই জায়গাটায় আপনি তো বোর্ডে ছিলেন, আপনি ক্রীড়া সংগঠকও বটে, ডিপলি ক্রিকেটটা দেখেন, আপনার কাছে কি মনে হয় যে আসলে বাংলাদেশের ক্রিকেটটা কোন দিকে যাচ্ছে? বাংলাদেশের ক্রিকেটটা একেবারে মোটা দাগে বলতে গেলে আসলে যেরকম জায়গায় থাকার কথা ছিল তার ধারে কাছেও নাই। আমরা কিন্তু 2007-এর ওয়ার্ল্ড কাপের পর থেকে আমরা কিন্তু উন্নতি করছিলাম, বাট একটা পর্যায়ে এসে আমাদের সেটা যেন থমকে দাঁড়ালো। বিশেষ করে 2015 যে একটা অসাধারণ বছর আমরা কাটিয়েছিলাম, সেই 15 সালের পর থেকে হঠাৎ যেন ক্রিকেটটা খেয়েই হারিয়ে ফেললো। এখন আমার কাছে যতটুকু আমি আমার বাংলাদেশ ক্রিকেট আমি পর্যবেক্ষণ করি, বোঝার চেষ্টা করি, তাতে আমার মনে হচ্ছে যে প্রপার প্ল্যানিংয়ের আমাদের অভাব আছে। এবং আমাদের বোর্ড কাকে কখন কোথায় প্লেস করবেন, কোন কোচ আমাদের জন্য ভালো কি এনে দিবে, কীভাবে নিচ থেকে প্লেয়ারগুলি আনতে হবে, অর্থাৎ যে পরিকল্পনার যে একটা ব্যাপার আছে, সেই পরিকল্পনার একটা অভাব আমি সবসময় লক্ষ্য করছি। বিশেষ করে বৈশ্বিক টুর্নামেন্ট যেগুলো ওয়ার্ল্ড কাপ, সেটাকে কেন্দ্র করে আমি কখনো দীর্ঘমেয়াদী কোনো প্রস্তুতি আমার চোখে পড়ে নাই। আগামীতে আমরা 2022-এ যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে গেলাম, টি-20 ওয়ার্ল্ড কাপ, তখন আমরা বলেছি এইটা আমাদের একটা ট্রায়াল, আমাদের টার্গেট 2024 ওয়ার্ল্ড কাপ। কিন্তু সেই টার্গেটকে কেন্দ্র করে আমরা কি যথেষ্ট পরিকল্পনা করেছি? সেই টুর্নামেন্টে 2024-এর টুর্নামেন্টে ভালো করার জন্য আমরা কি গত 2 বছর ভালো প্রস্তুতি নিয়েছি, ভালোভাবে নিজেদেরকে তৈরি করেছি? করি নাই। কারণ যদি করতাম তাহলে আমাদের এরকম প্লেয়ার সংকট দেখা দিত না, যে কাকে দলে কোনো প্লেয়ারই নাই, কোনো চয়েস নাই, এদেরকেই নিতে হবে, এরা খারাপ খেলছে এদেরকেই খেলাতে হবে, এরকম একটা অবস্থায় কি আমরা পড়তাম? নিশ্চয়ই পড়তাম না। আমাদের যদি গত 2 বছর আমরা যদি এই ওয়ার্ল্ড কাপের টার্গেটটাকে আমরা যদি প্রপার প্ল্যানিং করতাম, আমি নিশ্চিত অনেক ভালো ভালো টি-20 প্লেয়ার আমাদের লাইন আপে আমরা এখন দেখতে পারতাম। কিন্তু সেটা আমরা করি নাই। ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আমাদের সামনে, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে 2025, সেটাকে টার্গেট করে কি আমরা কোনো প্রস্তুতি নিচ্ছি? দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছি না আজ ওইখানে ভালো করতে হবে, বা 2027-এর ওয়ান ডে ওয়ার্ল্ড কাপকে ঘিরে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে? আসলে বৈশ্বিক টুর্নামেন্টকে কেন্দ্র করে আমরা কখনোই কোনো ভালো প্রস্তুতি নেই। আর টিমে কোচিং স্টাফদের যাওয়া আসার ব্যাপারটা তো আছেই। আবার যে চন্দ্রিকা হাতুড়া সিংহে আমাদেরকে পিঠ দেখিয়ে চলে গেল, যাকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বের করে দিল, যে নিউ সাউথ ওয়েলসের মতন একটা রাজ্য দলের সহকারী কোচ হিসেবে কাজ করছিল, তাকে আমরা আমাদের ইতিহাসের সর্বোচ্চ বেতন দিয়ে আবার আমরা তাকে ডেকে আনলাম। এবং তার পরিণতি আমরা কিন্তু এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। যে সুতরাং এই ধরনের সিলেকশন প্রত্যেকটা জায়গায় আপনার, এটা কিন্তু বোর্ডের দায়িত্ব, আপনি কাকে কোচ আনবেন, কাকে রাখবেন, কে প্লেয়ারদের সাথে ভালো অবস্থানে আছে, সব কিছু কিন্তু বোর্ডের নখদর্পণে থাকার কথা, এবং অ্যাকর্ডিংলি আপনি সিদ্ধান্ত নেবেন। যে অ্যালান ডোনাল্ড আপনাদেরকে আজকে আপনি পেস বোলিং নিয়ে প্রশংসায়, সব প্রশংসায় তাদেরকে ভাসিয়ে দিচ্ছেন, এই পেস বোলিং ট্রায়োটা, এই কন্টেন্টটা তৈরি করলো কে? কে এই প্লেয়ারগুলোকে এই লেভেলে নিয়ে আসলো? অ্যালান ডোনাল্ড। তার সঙ্গে আপনি কোনো চুক্তি নবায়ন করারই প্রয়োজন মনে করলেন না। সুতরাং আপনার যখন সব জায়গায় আপনার এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অপারদর্শিতা থাকবে, তখন আপনি আসলে ভালো কিছু করতে পারবেন না। এই যে এসপি ইউনিটকে কেন্দ্র করে পুরা ক্রিকেটটা পরিচালিত হওয়ার কথা ছিল, পুরা ক্রিকেটের প্লেয়ারগুলো
ক্রিম প্লেয়ারগুলো এখান থেকে বের হয়ে আসার কথা ছিল, সে এসপি ইউনিট দীর্ঘদিন যাবৎ মোরাললেস ইনঅ্যাক্টিভ। মাঝে মাঝে কিছু কর্মকাণ্ড আমরা দেখি, বেশিরভাগ সময় দেখা যায় যে সেই এসপি ইউনিটকে আপনি ডেভিড হেমকে আনলেন, কিন্তু তাকে এসপি ইউনিটে না রেখে আপনি ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়ে দিলেন। হোয়াট ননসেন্স দিস ইজ! তাকে তো আপনি ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ হিসেবে আনেন নাই। তো এসপি ক্যাম্প থেকে তাকে নিয়ে গিয়ে ব্যাটিং কোচ করতে হবে কেন? আপনি আরেকজন ব্যাটিং কোচ নিয়োগ দেন। সুতরাং এই যে জিনিসগুলো, এগুলো খুব লেজে গোবর একটা অবস্থা তৈরি করেছে, এবং এই যে লেজে গোবর একটা অবস্থা, এর থেকে বের হতে গেলে প্রপার প্ল্যানিং ছাড়া আপনার আসলে আর কোনো রাস্তা নাই। এবং আপনাকে যেটা করতে হবে, আপনাকে দীর্ঘমেয়াদী আবারও বলছি, এই ওয়ার্ল্ড কাপগুলোকে সামনে রেখে আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। আপনাকে সেট অফ প্লেয়ার বের করতে হবে, কারা টি-20 খেলার জন্য উপযোগী, কারা ওয়ানডে খেলার জন্য উপযোগী, কারা টেস্ট ম্যাচ খেলার জন্য উপযোগী। এরকম অন্তত 50-60টা প্লেয়ার আপনাকে পাইপলাইনে নিয়ে আসতে হবে, এবং তাদেরকে ঝালাই করে, তাদেরকে পরিশীলিত করে। এই দেখেন তানজিদ হাসান তামিম, এই যে দেখেন রিশাদ হোসেন, শামীম পাটোয়ারি, এরা ট্যালেন্ট। কিন্তু জাকির আলী, এদেরকে আপনি পলিশ করবেন যাতে এরা আগামীতে টিমকে তারা নেতৃত্ব দিতে পারে। তারা এখন পুরোপুরি একদিন খুব ভালো খেলবে, 2 দিন ফ্লপ করবে। এদেরকে আপনাকে খেলিয়ে যেতে হবে এবং পরিশীলিত করে তুলতে হবে। আপনি যদি এদেরকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে আসেন, তাকেও তৈরি করতে কিন্তু আপনার সময় লাগবে। সুতরাং এই জিনিসগুলো টোটালি প্ল্যানিংয়ের ব্যাপার। এই সঠিক প্ল্যানিং ছাড়া আপনি ক্রিকেট বিশ্ব কিন্তু অনেক এগিয়ে গেছে, সবাই কিন্তু দেখেন আফগানিস্তানের মতো টিম কতখানি এগিয়ে গেছে। কিসের জন্য? প্ল্যানিংয়ের জন্য। তারা প্ল্যানিং করছে, সেভাবে প্লেয়ার উঠিয়ে আনছে। তো তারা যদি পারে, আমরা কেন পারবো না? আমাদের তো সব কিছু আছে। সুতরাং এখন দরকার, যা হয়ে গেছে হয়ে গেছে, এটাকে তো আর আমরা ফিরে পাবো না। আগামীতে পরপর 2টা বৈশ্বিক টুর্নামেন্ট আছে, 3টাই স্পেশালি। 26-এ তো আবার টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, 25-এ চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, 27-এ আবার ওয়ার্ল্ড কাপ আছে। তার মানে আগামী 3 বছরে 3টা ওয়ার্ল্ড কাপ আপনাকে খেলতে হবে। সুতরাং আপনাকে এখন থেকেই সেই সেট অফ প্লেয়ার কারা খেলবে ওই টুর্নামেন্টগুলোতে, সেগুলা কিন্তু একটা লাইন আপ তৈরি করতে হবে। 20-25 জন 30 জন প্লেয়ারের একটা লাইন আপ তৈরি করতে হবে। সেটা টেস্টের ক্ষেত্রেও প্রযোজ্য, ওয়ানডের ক্ষেত্রেও প্রযোজ্য, টি-20 ক্ষেত্রেও প্রযোজ্য। এরকম 20-25টা প্লেয়ারকে আপনি লাইনে এনে তাদেরকে যদি আপনি পরিশীলিত করে গড়ে তোলেন, সঠিক পরিচর্যার মাধ্যমে রেজাল্ট আসতে বাধ্য। বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ আসে, ওয়ার্ল্ড কাপ যায়, বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফটে কোনো উন্নতি আসে না, কোনো আইসিসি ট্রফি নেই, সেসব নিয়ে আক্ষেপ সর্বমহলে। কি করলে কি হবে, খন্দকার জামিল উদ্দিন তা খুব স্পষ্ট করে বললেন। এগুলো হয়তো বোর্ডে যারা রয়েছে তারাও বোঝে, তারাও জানে, কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা এবং তার বাস্তবায়ন, যেই জিনিসটা জরুরি, যে কাজটা করার জরুরি, তাই করা উচিত বোর্ডের, সেটাই কিন্তু খন্দকার জামিল বললেন। যাই হোক, আরটিভির আজকের আমাদের আলাপে ছিল খন্দকার জামিল উদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক। আমরা আবারও অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সঙ্গে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহফুজুল ইসলাম আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। ধন্যবাদ।